ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স দ্য গডফাদার অফ ইউনিভার্স। তো আজকে আমরা ইলেকট্রিসিটি ডিসি একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি, যেটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা হচ্ছে দেখতে পাচ্ছ কারশফের সূত্রাবলী ও তড়িৎ সংক্রান্ত পরিমাপ। এই চ্যাপ্টারটার নাম কারশফের সূত্রাবলী ও তড়িৎ সংক্রান্ত পরিমাপ। তো এই ধরনের চ্যাপ্টার তোমরা আগে কোনোদিনও পড়োনি, মানে ক্লাস 10 লেভেলে তোমরা এই চ্যাপ্টারটা সম্বন্ধে কোনোদিনও পরিচিত নও। এটা একেবারেই এখানেই প্রথম পড়ছো, নতুন পড়ছো চ্যাপ্টারটা। তো যেটা হয়, তো এই চ্যাপ্টারের মেইন যে বিষয়টা, মুখ্য বিষয় যেটা এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে এই যে এই গোটা চ্যাপ্টারটাই, মানে গোটা চ্যাপ্টারটা থেকে নিউমেরিক্যাল প্রবলেমস আছে, মানে পুরোটাই নিউমেরিক্যাল প্রবলেমস ওরিয়েন্টেড চ্যাপ্টারটা। এবার আরো কিছু থিওরি আছে, তবে মেইন যে দুটো থিওরির উপরে বেস করে এই চ্যাপ্টারটা তৈরি, সেটা হচ্ছে একটা কারশফস কারেন্ট ল বা কেসিএল, এবং আরেকটা হচ্ছে কারশফস ভোল্টেজ ল এবং কেভিএল। তো এই দুটো সূত্রের উপর বেস করে কিন্তু এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো হয়, সমস্ত নিউমেরিক্যাল প্রবলেমগুলো হয়। এবং সবথেকে ইম্পর্টেন্স এই চ্যাপ্টারের এই যে হায়ার সেকেন্ডারি পরীক্ষা বা জয়েন্ট বা অন্যান্য এরকম টাইপের পরীক্ষাতে, বা মেডিকেল পরীক্ষা বলো বা জয়েন্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বলো, সেই সমস্ত পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে একটা হিউজ অ্যামাউন্ট অফ নিউমেরিক্যাল প্রবলেমস কিন্তু আসে, এবং অনেক এবং প্রবলেমসগুলো বেশ কমপ্লিকেটেড হয়। আমি সমস্ত রকমের নিউমেরিক্যাল প্রবলেম করাবো এই ব্লগে। তো আমার এই ব্লগটার নাম থাকবে কেভিএল কেসিএল 1, তাই তো এই ব্লগটা আজকে যে ক্লাস করা হচ্ছে তার নাম থাকবে কেভিএল কেসিএল 1। তো আমি আমার সমস্ত প্রত্যেকটা ব্লগেই আমি এক এক থেকে একটা স্পেশাল টাইপসের অঙ্ক করাবো, নিউমেরিক্যাল প্রবলেমস করাবো। তো এই চ্যাপ্টারটা কিন্তু আগের চ্যাপ্টারটা একদম আলাদা, কারণ আগের চ্যাপ্টারটা যেটা তোমরা পড়াশোনা করেছিলে সেখানে ওহমস ল ছিল, তারপরে ড্রিপ ভেলোসিটি ছিল, তারপরে আমাদের ছিল হচ্ছে রেজিস্ট্যান্সের কম্বিনেশন ছিল, হ্যাঁ, তারপরে ওই কি বলে ব্যাটারি কম্বিনেশন ছিল। এটা যেটা নতুন, ব্যাটারি কম্বিনেশন একদমই নতুন তোমাদের যেটা পড়তে হয়েছে। আর আর যেটা ছিল রেজিস্ট্যান্স কম্বিনেশন, ব্যাটারি কম্বিনেশন, ওই কন্ডাক্ট্যান্স, রেজিস্ট্যান্স এর ডেফিনেশন ছিল, প্রপার্টিজ গুলো ছিল, কিসের দিকে নির্ভর আর ইকুয়ালস টু রেল বাই এ, এই ধরনের জিনিসপত্রগুলো তোমরা পড়াশোনা করে দিচ্ছ লাস্ট চ্যাপ্টারে। মোটা কথা লাস্ট চ্যাপ্টারটা তোমাদের মোটামুটি চ্যাপ্টারে 85-90% তোমাদের গ্রিপের মধ্যে ছিল, জানা ছিল। কিছু কিছু জিনিস তোমার আননোন ছিল, সাথে শান্ট যেটা বলছি, ব্যাটারি কম্বিনেশন যেটা, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো তোমার আননোন ছিল। এগুলো তোমরা ক্লাস 10 লেভেলে পড়াশোনা করবে। কিন্তু এই চ্যাপ্টারটা একেবারেই নতুন চ্যাপ্টার, একদম নতুন চ্যাপ্টার এই চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারটা তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, খুব ভালো করে শিখতে হবে, এবং আমি খুব স্টেপ বাই স্টেপ এবং খুব আমি চেষ্টা করবো তোমাদের খুব স্টেপ বাই স্টেপ বোঝানোর, এবং কোনো রকম স্টেপ জাম্প না করে বোঝানোর আমি চেষ্টা করবো, যতটা সম্ভব, যতটা করা মানে চেষ্টা করবো আমি যতটা সম্ভব সোজা করে বোঝানো যায়, এটা আমি চেষ্টা করবো, আমি তোমাদের বলছি। এবং অবশ্যই তোমরা যে জায়গাটা বুঝতে পারবে না সেখানে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এই জায়গাটা বুঝতে পারছি না, তাহলে আমি আবার সেখানে আমি বলে দেবো, সেখানে কোনো অসুবিধা নেই। তো প্রথম আমরা যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে কারশফস কারেন্ট ল বা কেসিএল। তো কারশফস কারেন্ট ল বা কেসিএল শুরু করতে গিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা পয়েন্ট আছে, একটা নির্দিষ্ট বিন্দু এ আছে। আচ্ছা, ছবিটাকে তুলে নাও ভালোভাবে, আগে দেখে নাও, তারপরে ডিসকাস করছি। আচ্ছা, তো লেটস ডিসকাস অ্যাবাউট কারশফস কারেন্ট ল অর কেসিএল। এটাকে শর্ট ফর্মে কেসিএল বলা হয়। তো আমি কিন্তু কখনোই যখন আমি উচ্চারণ করবো, আমি কখনোই একবারও কিন্তু কারশফস কারেন্ট ল কথাটা বলবো না, আমি বলবো কেভিএল কেসিএল, এই কথাটা মাথায় রাখতে হবে। তো সেখানে দেখো একটা সার্টেন পয়েন্ট আছে, দেখতে পাচ্ছ একটা সার্টেন পয়েন্ট আছে, এই পয়েন্ট আছে এ পয়েন্ট। এই এ পয়েন্টের মধ্যে কিছু কারেন্ট, কিছু কারেন্টের লাইন এসেছে, দ্যাটস I1, I2, I3, I4, কিছু কারেন্টের লাইন আছে, কিছু তার আছে, তাই তো, কিছু ওয়্যার আছে। সেই একটা ওয়্যার এক এক ধরনের কারেন্ট কন্টেন্ট করছে। একটা ওয়্যার কন্টেন্ট করছে I1 কারেন্ট, একটা ওয়্যার কন্টেন্ট করছে I2 কারেন্ট, একটা I3, একটা I4। তো বলেছে বাংলায় এই লয়ের যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে এরকম যে একটি কোনো নির্দিষ্ট বিন্দুতে আগত তড়িৎ প্রবাহ মাত্রাগুলি বীজগাণিতিক সমষ্টি। আবার বলছি, একটি নির্দিষ্ট বিন্দুতে আগত তড়িৎ প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি সবসময় শূন্য হয়। দ্যাট মিনস ব্যাপারটা এরকম, মোটা কথা যেটা আছে বীজগাণিতিক সমষ্টি। বীজগাণিতিক কথাটা কেন বলা হচ্ছে আমি বলি, মোটা কথা সমষ্টি বলা হচ্ছে, দ্যাট মিনস আমরা এইরকম বলতে পারি দ্যাট ইজ সামেশন অফ I that's equals to 0. This I is index. আচ্ছা, আমি একটা কাজ করি, তোমাদের কনফিউশন হতে পারে, তার জন্য I j দিই। This is index, তাই তো, index, so there j that's equals to 1 to a 1 2 3 4 এরকম হতে পারে। এটা হচ্ছে সূত্রের মেইন কথা, যে সামেশন অফ I j equals to 0। মানে এবার এটা হচ্ছে সমষ্টির দিক থেকে বললাম, কিন্তু যে কথাটা বললাম সেটা হচ্ছে বীজগাণিতিক সমষ্টি। প্রশ্ন, বীজগাণিতিক সমষ্টি আমি কেন কথাটা বললাম, ভালো করে বুঝতে হবে। যদি এই পয়েন্টটাকে ভালো করে খেয়াল করো এবং প্রত্যেকটা কারেন্টকে তুমি যদি ভালো
সবকটা কারেন্টের ডিরেকশন কিন্তু এক নয়, আলাদা। একটু ভালো করে দেখো, I1 আর I2 এই দুটো কারেন্টের ডিরেকশনটা ভালো করে ফলো করো। I1 আর I2 এই দুজন কিন্তু এ অভিমুখী, I1 এবং I2 এরা দুজন কিন্তু এর অভিমুখে যাচ্ছে, ঠিক? তাহলে I1 এবং I2 আমরা এখানে লিখি যে I1, I2 এরা হচ্ছে এ বিন্দু অভিমুখী, আমি শুধু এ অভিমুখী লিখলাম। তাহলে I1 এবং I2 কি হচ্ছে? I1 এবং I2 হচ্ছে এ অভিমুখী, ভালো কথা। কিন্তু পাশাপাশি I3 আর I4 এরা কি এ অভিমুখী? না, এরা কিন্তু এ পয়েন্ট থেকে বার হচ্ছে, মানে এ বহির্মুখী। দ্যাট মিন্স I3 আর I4 এরা হচ্ছে এ বহির্মুখী, এরা হচ্ছে এ বহির্মুখী। এবারে এই যে বীজগাণিতিক কথাটা বললাম, এই বীজগাণিতিক কথাটার সিগনিফিকেন্স এখানেই যে এই যে অভিমুখী তুমি যা খুশি করতে পারো। আমি এক একটা এক রকম বলে, আমার নিয়ম হচ্ছে এরকম, আমি যে নিয়মটা ফলো করবো সেটা হচ্ছে এরকম, যেগুলি অভিমুখী কারেন্ট, যে কারেন্টগুলো ঢুকছে এই পয়েন্টে, যেগুলো ঢুকছে সেই কারেন্টগুলোকে আমি পজিটিভ বলবো। যেগুলো অভিমুখী কারেন্ট, সেই অভিমুখী কারেন্টগুলোকে আমি বলবো পজিটিভ, এবং যেগুলি বহির্মুখী কারেন্ট, দ্যাট ইজ I3 I4, এই I3 I4 বহির্মুখী কারেন্টগুলোকে বলবো নেগেটিভ। এটা হচ্ছে সাইন কনভেনশন, এটা হচ্ছে সাইন কনভেনশন। তাহলে সাইন কনভেনশনটা কিরকম দাঁড়াচ্ছে? সাইন কনভেনশনটা এরকম দাঁড়াচ্ছে যে I1 আর I2, I1 এবং I2 আমাদের এখানে মানে এ অভিমুখী, তাই তো, ভেতরে যাচ্ছে। আর I3 আর I4 এ বহির্মুখী, তার মানে বাইরে যাচ্ছে বলে নেগেটিভ। তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাকে যোগ করতে হবে, দ্যাট মিন্স সামেশন। তাহলে সূত্র অনুযায়ী আমার যেটা হবে সেটা হচ্ছে I1 সামনে প্লাস দিচ্ছি কারণ অভিমুখী, তার জন্য, প্লাস I2 পজিটিভ, দ্যাট মিন্স প্লাস I2, প্লাস I2 ব্র্যাকেটের মধ্যে লিখছি, প্লাস এবার বীজগাণিতিক, তাহলে I1 I2 তে লিখলাম। এবার I3 তে আসি, I3 টা বহির্মুখী মানে কি নেগেটিভ হচ্ছে, দ্যাট মিন্স মাইনাস I3 প্লাস I4, যেটা I4 টা কিন্তু বহির্মুখী, তার মানে এটা যেটা হচ্ছে সেটা হলো মাইনাস I4, দ্যাটস ইকুয়ালস টু 0। তো সেই এই লিখতাম কেন? এটা হচ্ছে এই যে লটা সামেশন j ইকুয়ালস টু 1 to i j ইকুয়ালস টু 0, এই ল এর বেসিসে আমি কথাটা লিখতাম। নাও what we can write? I1 plus I2, that's equals to, ওগুলো তো এই পাশে নিয়ে যাই, মানে ব্র্যাকেট খুলে প্লাস মাইনাস মাইনাস, প্লাস মাইনাস ওপাশে নিয়ে গেলে পরে এগেইন প্লাস, that is equals to I3 plus I4। এটাই হলো কারশফস কারেন্ট ল বা KCL, এটাই হলো কারশফস কারেন্ট ল বা KCL। that is এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি I1 plus I2 is equals to I3 plus I4, এটাই হলো কারশফস কারেন্ট ল, কিংবা আমরা যেটাকে বলে থাকি KCL। বুঝতে পেরেছো? এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে কনজারভেশন প্রিন্সিপাল। এটা কনজারভেশন প্রিন্সিপালে আসে। এইখানে যেটা হয়, যে কোনো লয়ের দিয়ে একটা কোনো কনজারভেশন কেস থাকে। এখানে যেটা হয়, এখানে যে জিনিসটা কনজার্ভ হয় সেটা হচ্ছে চার্জ। কেন, কিভাবে কনজার্ভ হয়? দেখো, আমরা জানি I equals to Q by T, এটা আমরা ভালো করে জানি, I equals to Q by T। তাহলে IT equals to Q, I equals to Q by T হয়, then definitely IT equals to Q। তো এই ইকুয়েশনের বোথ সাইডে যদি আমরা t দিয়ে গুণ করে দিই, মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি হচ্ছে I1t প্লাস I2t is equals to I3t plus I4t। তাহলে টাইম দিয়ে গুণ করলে এই I1t টাকে বলতে পারি Q1, I2t Q2, I3t Q3, I4t Q4। তাহলে হয়ে গেল চার্জ কনসার্ভ। তাহলে এই মানে অভিমুখী চার্জ আর বহির্মুখী চার্জ, অভিমুখী তড়িৎ বহির্মুখী তড়িৎ, এটা কনসার্ভ হচ্ছে, পাশাপাশি অভিমুখী চার্জ বহির্মুখী চার্জ এটা কনসার্ভ হচ্ছে। তাহলে এখানে যে কনজারভেশনটা প্রিন্সিপালটা ঘটলো, তাহলে সেটা হচ্ছে চার্জ কনজারভেশন। এখানে যে কনজারভেশন প্রিন্সিপালটা ঘটলো সেটা কি? চার্জ কনজারভেশন। কনজারভেশন কিভাবে হয়, কেন হয়, এই সমস্ত জিনিসপত্র তোমরা ক্লাস 11 এ অলরেডি পড়ে এসেছো। শক্তি সংরক্ষণ বা শক্তি সংরক্ষণ বা ভরের সংরক্ষণ, এই সমস্ত জিনিসপত্র তোমরা পড়ে এসেছো, তো তোমরা জানো। তো একইভাবে তোমরা এখানে দেখো, সেই কনসেপ্টের বেসিসে আমি লিখলাম দিস ইজ দ্য চার্জ কনজারভেশন। এবং এই প্রশ্নটা খুব আসে যে কারশফ কারেন্ট সূত্র, কারশফ কারেন্ট ল বা KCL এ কে কনজার্ভ হয়, কে সংরক্ষিত হয়, সেটা হচ্ছে চার্জ, এবং কিভাবে, তার উত্তর হচ্ছে এটা। বোথ সাইডে t দিয়ে গুণ করলে আমরা লিখতে পারি Q1 plus Q2 equals to Q3 plus Q4। এবং পাশাপাশি আরেকটা জিনিস বলি, এই যে পয়েন্টটা,
পয়েন্টটাকে বা এই বিন্দুটাকে বলা হয় নোড। এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ তাকে বলা হয় নোড বা নোডাল পয়েন্ট বলা হয়। এই বিন্দুটাকে বলা হয় নোড বা নোডাল পয়েন্ট। তাহলে যে পয়েন্টে সবাই এসে মিলছে, মানে এই একটা সার্টেন পয়েন্ট এসে মিট করছে, তো তার জন্য এই পয়েন্টটাকে বলা হয় নোড বা নোডাল পয়েন্ট। আমাকে কমেন্ট বক্সের নোট কি সেটা আমাকে বলবে অবশ্যই। কমেন্ট বক্সের নোট কি, হোয়াট ডু ইউ মিন বাই নোট, হোয়াট ইজ নোট, তার আনসারটা আমি কমেন্ট বক্সে চাই। আচ্ছা ফাইন। Okay, so let's discuss about the most important topic, which is Kirchhoff's voltage law or KVL. তো Kirchhoff voltage law বা KVL যেটা বলেছে সেটা হচ্ছে এরকম, এই ধরনের যে সার্কিটটাকে দেখতে পাচ্ছ এটা বলা হয় বদ্ধ বর্তনী বা ক্লোজ লুপ। লুপ কি, যে কোনো ক্লোজ সার্কিট যে থাকে না, যে কোনো ক্লোজ সার্কিটকে লুপ বলা হয়। যে কোনো ক্লোজ সার্কিট ওপেন হলে চলবে না, ক্লোজ সার্কিট হতে হবে। তো বলছে যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এরকম, যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধের গুণফলে বীজগাণিতিক সমষ্টি, তাই তো? তার মানে কথাটা আমি প্রথম লাইনটা এক্সপ্লেইন করে দ্যাট মিন্স দিস। তাহলে যে কোনো বদ্ধ লুপ, এটা একটা বদ্ধ লুপ, যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধের গুণফলে বীজগাণিতিক সমষ্টি, আমরা বলছি বীজগাণিতিক সমষ্টি, উক্ত লুপে উপস্থিত যে ব্যাটারিতে থাকে সেই ব্যাটারির তড়িৎচালক বলের বীজগাণিতিক সমষ্টির সমান হয়। তো উক্ত লুপে উপস্থিত এই ব্যাটারি দুটো দেখতে পাচ্ছ, এদের যে তড়িৎচালক বলের কি বীজগাণিতিক সমষ্টির সমান। দ্যাট মিন্স দিস। আমরা জানি কারেন্ট I দিয়ে এক্সপ্রেস করা হয়, রেজিস্ট্যান্সকে R দিয়ে এক্সপ্রেস করা হয়, and I into R this is nothing but potential difference। এদের গুণফলটা potential difference এর সমান হয় এবং ইউনিটের দিক থেকে দেখতে গেলে ইউনিটটা হচ্ছে ভোল্ট এবং পাশাপাশি ইএমএফ এর ইউনিট ভোল্ট, তাই তো? তার জন্যই কিন্তু এই কথাটা লিখতে পেলাম, যদি কারণ এই কথাটার মাঝে আমি ইকুয়াল এই অর্থে দিলাম কারণ এরও ইউনিট আর এর ইউনিট সেম এবং ফিজিক্যালি এরা দিস টু আর সেম, কিন্তু ম্যাথমেটিক্যাল মানে ফিজিক্যালি সেম বলতে এই যে পোটেনশিয়াল ডিফারেন্স আর ইএমএফ সমান হতেই পারে, কখন সেটা আমি আগের ব্লগে বলেছিলাম, কখন কিভাবে হয়, যদি স্মল আর ছিল তাহলে সেক্ষেত্রে হয়। তো এখানে আমরা কোনো স্মল আর এর কোনো গল্প নেই, তার জন্য আমরা এই ব্যাপারটা করছি যে IR সামেশন অফ IR ইজ ইকুয়ালস টু সামেশন অফ E, তাই তো? তার মানে এবার যদি আরেকটু ভালো করে লিখি, দিস সামেশন অফ IJ RJ ইকুয়ালস টু সামেশন অফ EJ, যেখানে J রানস ফ্রম 1 টু n, এখানেও J রানস ফ্রম 1 টু n। আমি আরেকবার বলেছি তোমাদের সুবিধার্থে যে সেটা হচ্ছে এরকম, খুব সংক্ষেপে বলি যে তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধকের গুণফলের বীজগাণিতিক সমষ্টি। আমি বীজগাণিতিকে এখন এক্সপ্রেশন আসলে নিয়ে আসছি। তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধকের গুণফলের বীজগাণিতিক সমষ্টি উক্ত বর্তনীতে উপস্থিত যে ব্যাটারিটা থাকে সেই ব্যাটারির তড়িৎচালক বলের বীজগাণিতিক সমষ্টির সমান। এবার আমি বীজগাণিতিকের কনসেপশনে আসি, তার আগে আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এরকম, এই ইজেটাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে যেটা হয় সামেশন অফ জে, আমি ইন্ডেক্স গুলো ইয়েগুলো লিখলাম না, লিমিট লিখলাম না, IJ RJ মাইনাস EJ দ্যাটস ইকুয়ালস টু 0। এটা আমার মেইন ল, এই লটাকে আমি কাজে লাগাবো। এই যে লটা যেটা দেখতে পাচ্ছ এই লটাকে কাজে লাগাবো। এবার খুব ভালো করে বসবো। এখানে প্রথমে আমি রুলস গুলো বলি, কি রুলস, আগে রুলস রেগুলেশন সার্টিফিকেট গুলো বলি, তারপরে আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে আসি। রুলসটা হচ্ছে এই যে রুলস বলে আমি একটা পয়েন্ট করি, রুলস বলে পয়েন্ট করে আমি নাই জাস্ট একটু সাইন কম্বিনেশনটা ফলো করো। I এর সাইন আর E এর সাইন কিন্তু অপোজিট, মানে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি I টা যদি পজিটিভ হয় সো E টা তাহলে নেগেটিভ হবে। এবার এখানে পুরো কায়দাটা অন্যভাবে করব সুবিধার জন্য। রুলস এরকম, প্রথমে আমি রুলস ফার্স্ট রুল যেটা লিখবো সেটা হচ্ছে ক্লকওয়াইজ, CL কে WIZ খুব শর্টে লিখছি ক্লকওয়াইজ। আচ্ছা, তার প্রথমে আমি ডিরেকশন লিখি, এটা পয়েন্ট করি, ডিরেকশন কারেন্ট EMF, কারেন্ট EMF, এই চার্টটা আমি একটা এরকম একটা চার্ট করি, ডিরেকশন কারেন্ট EMF। আচ্ছা, ডিরেকশন কি অর্থে, ডিরেকশনটা এখনই বুঝবে কেন আমি বললাম, আগে আমি রুলটা তৈরি করি, তারপর আমি সেই রুলকে আমি আমার সার্কিটের মধ্যে ফেলাবো। ডিরেকশন যখন ক্লকওয়াইজ, ডিরেকশন যখন ক্লকওয়াইজ তখন কারেন্টটা হয় পজিটিভ। দ্যাট মিন্স ক্লকওয়াইজ ডিরেকশনে ব্যাপারটা কিরকম, আর তো আর এর পর ক্লকওয়াইজ অ্যান্টিক্লকওয়াইজ কোনো গল্প নেই, গল্পটা হবে ক্লকওয়াইজ অ্যান্টিক্লকওয়াইজ, গল্প হচ্ছে কারেন্টের ক্ষেত্রে হয়। কারেন্টের ক্লকওয়াইজ ফ্লো হতে পারে, অ্যান্টিক্লকওয়াইজ ফ্লো হতে পারে। তো যদি কারেন্টের ডিরেকশনটা ক্লকওয়াইজ হয় তাহলে পরে কারেন্টটা হয় যেটা পজিটিভ এবং পাশাপাশি ইএমএফ হয় নেগেটিভ। আবার বলছি ইএমএফ এর কোনো ডিরেকশন থাকে না, তাহলে ইএমএফ কেন আমি নেগেটিভ বলছি, তার কারণটা এই
যে কোনো ব্যাটারিটা একটা কারেন্ট তৈরি করে, তাই তো? তো যে ব্যাটারিটা এই ক্লকওয়াইজ কারেন্টটা তৈরি করছে, যে ব্যাটারিটা এই ক্লকওয়াইজ কারেন্ট তৈরি করছে, তার ইএমএফ এর যে সিম্বলটা সেটাকে আমরা কি বলি? নেগেটিভ বলি। ওই যে বললাম বীজগাণিতিক, সেই অর্থে বলছি। এই যে বললাম এখানে বীজগাণিতিক সমষ্টি, এখানে বীজগাণিতিক সমষ্টি, তো বীজগাণিতিক কথা প্রযোজ্য হয় আই এর ক্ষেত্রে, মানে আই এর ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে কখনোই না। আবার এখানে বীজগাণিতিক কথা প্রযোজ্য হবে ই এর ক্ষেত্রে, তাই না? তো সেই অর্থে যখন কারেন্টটা ক্লকওয়াইজ হয়, তো ক্লকওয়াইজ কারেন্টের ক্ষেত্রে ক্লকওয়াইজ কারেন্টের যে সাইন কনভেনশন বা সাইনটা সেটা হয় পজিটিভ, এবং যে ব্যাটারিটা ক্লকওয়াইজ কারেন্ট তৈরি করছে, জেনারেট করছে, তার সাইনটা হয়ে যাবে নেগেটিভ। কেন দিলাম? এই কনভেনশনের বেসিসে, কারণ এখানে আই আর ই একে অপরের অপোজিট সাইন কন্টেন্ট করে আছে, তার জন্য। এবং এটা আমার রুল, এই রুলটা নিয়ে আমি কাজ করবো, এই সূত্রটাকে নিয়ে আমি কাজ করবো। নেক্সট, অ্যান্টি ক্লকওয়াইজ, ACLW WIAC, অ্যান্টি ক্লকওয়াইজ। যদি কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করে, অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লোর ক্ষেত্রে কারেন্টটা হয় নেগেটিভ, ইএমএফটা হয় পজিটিভ। অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লোর ক্ষেত্রে কারেন্টটা হবে আমার নেগেটিভ আর ইএমএফটা হবে পজিটিভ। এবার আমি একটা বেসিক সার্কিট ড্র করি, একটা বেসিক সার্কিট, খুব সিম্পল একটা সার্কিট ড্র করি বোঝার স্বার্থে। যে সার্কিটে একটা রেজিস্ট্যান্স আর একটা ব্যাটারি ছাড়া কেউ নেই, দ্যাটস ইট, আর কিছু না। ব্যাটারিটার ইএমএফটা হচ্ছে আমি ই দিচ্ছি, কোনো ব্যাপার না, রেজিস্ট্যান্সটা আর, এখানে একটা এ টার্মিনাল পয়েন্ট বা নোডাল পয়েন্ট, আর বি আর একটা নোডাল পয়েন্ট। এবার কারেন্টের ডিরেকশনটা কিরকম হয় একটু দেখায়। অলওয়েজ জানি প্লাস পোটেনশিয়াল এখানে হয়, মাইনাস পোটেনশিয়াল এখানে হচ্ছে, তো এটা উচ্চ বিভব, বিটা নিম্ন বিভব। কারেন্টের ডিরেকশনটা হয় ঠিক এরকম ভাবে, এখান থেকে কারেন্টটা বের হচ্ছে, এই গিয়ে আসছে, গিয়ে এভাবে আসছে, তাই তো? ডিরেকশনটা ফলো করো। এই তার মানে এখানে ডিরেকশনটা কিরকম হচ্ছে? পুরোপুরি ক্লকওয়াইজ ফ্লো হচ্ছে, পুরোপুরি ক্লকওয়াইজ ফ্লো। এই ছবিটা আমার কাজে লাগবে, ছবিটা একটু ভালো করে দেখো, ছবিটা আমার কাজে লাগবে। এবার এই ছবির বেসিসে আমরা যদি দেখি, এখানে দুটো ব্যাটারি আছে, দিস ওয়ান, দুটো রেজিস্ট্যান্স। আচ্ছা, প্রথমে ব্যাটারিতে ধরি, প্রথমে আমি ব্যাটারিতে ধরি। আমি প্রথমে এই একটা গোটা একটা লুপ, এই গোটা লুপে দুভাগে ভাগ করি, মাঝখান থেকে কাটি করে করতে, গোটা লুপে মাঝখান থেকে কাটি। ডটেড লাইনটা মনে করো দুটো লুপকে সেপারেট করি। তুমি নিচে মনে মনে এই নিচেরটাকে ভুলে যাও, নিচে যে কেউ আছে তুমি ভুলে যাও, একদম ভুলে যাও, কিছু নেই নিচে। দেখো এখানে ব্যাটারি বড়টা পজিটিভ, ছোটটা নেগেটিভ, এখানে পজিটিভ, এটা নেগেটিভ। আমি ব্যাটারি নিয়েও কোনো কাজ করবো না, প্রথমে কারেন্ট নিয়ে কাজ করবো, পরে ব্যাটারি নিয়ে কাজ করবো। তোমার পেনটাকে, তোমার যে হাতের যে কলমটা আছে, এই কলমটাকে তুমি কারেন্টের ডিরেকশন বরাবর ধরো। তুমি দেখো যে কারেন্টটা আই কে ভুলে যাও, I1 থেকে স্টার্ট করো, যে এই কলমটাকে তুমি কারেন্টের ডিরেকশন বরাবর ধরো। এই যে কারেন্টটা যেটা যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কলমটা কিভাবে ঘুরছে, I1 কারেন্টটা R1 এর মধ্য দিয়ে যাচ্ছে, E1 কে ভুলে যাও, E1 কে দেখা দরকার নেই। I1 কারেন্টটা যে R1 এর মধ্য দিয়ে যাচ্ছে, কলমটা কিভাবে ঘুরছে, ক্লক না অ্যান্টি ক্লক, ডেফিনেটলি ক্লক, ক্লকওয়াইজ ঘুরছে এটা। তাহলে কারেন্টটা ক্লকওয়াইজ, সো ক্লকওয়াইজ কারেন্ট, তবে ক্লকওয়াইজ কারেন্ট হলে পরে সেটা কি হয়? পজিটিভ। তার মানে কি হচ্ছে অ্যাকর্ডিং টু ফর্মুলা, প্লাস I1 R1, প্লাস I1 R1, IR এর ফার্স্ট টার্ম চলে আসলো, প্লাস I1 R1। ভালো কথা, আমি EF এ যাচ্ছি না, এবার নিচের দিকে চলে আসি, নিচের দিক মানে I2 কেসে চলে আসি। এবার কলমটাকে এভাবে ঘোরাও, নিচের দিকে এভাবে ঘোরাও, কলমটা কিভাবে ঘুরছে ভালো করে দেখো, ক্লক না অ্যান্টি ক্লক। ক্লকওয়াইজে যদি ঘুরতে হতো তাহলে কলমটা নিচের দিক আসতে হবে, ক্লকওয়াইজ রোটেশনটা হয় অলওয়েজ এরকম, ক্লকওয়াইজ রোটেশনটা হয় অলওয়েজ এরকম টাইপের। কিন্তু আর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটা কেমন হয়? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটা হয় অলওয়েজ এরকম টাইপের। এবার নিচের দিকটা ফলো করো, ক্লকওয়াইজের ক্ষেত্রে নিচের দিকটা কোন দিক থেকে কোন দিকে আছে? এদিক থেকে এদিকে। অ্যান্টি ক্লকওয়াইজের কোন দিক থেকে কোন দিকে হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটা হচ্ছে এদিক থেকে এদিকে। এবার তুমি দেখো, এবার পেনটাকে যদি ঘোরা ভালো করে, এই যে ঘুরছে পেনটা, এই যে পেন মানে I2 ডিরেকশনটা ভালো করে ফলো করো, তাহলে I2টা অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো হচ্ছে না, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট। তাহলে I2টা যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, তার জন্য আমি এখানে কি বলবো? মাইনাস I2 R2। আমি একটু গ্যাপ দিলাম, তার বিশেষ কারণ আছে। আচ্ছা, আরেকটু সুবিধার জন্য বলি, একটা প্লাস সাইন দিয়ে, যেহেতু বীজগাণিতিক কেসে আমি আলোচনা করছি, তো মাইনাস I2 R2 প্লাস, এখানে একটা প্লাস দিই, মানে সবই অ্যাড হচ্ছে। আচ্ছা, এই গেল কারেন্ট কনভেনশন। এবারে আসবো ইএমএফ কনভেনশনে। এবারে গল্পটা হবে ইএমএফ নিয়ে। তাহলে কারেন্ট বোঝা গেছে নিশ্চয়ই। এবার ইএমএফ এর দিক থেকে চিন্তা করতে গেলে যেটা হয়, ফার্স্ট তোমাদের যেটা মনে হচ্ছে এই I1 কারেন্টটা E1 কারেন্টের জন্য তৈরি হচ্ছে, মনে হয় স্বাভাবিক, কিন্তু না।
I1 কারেন্ট E1 ব্যাটারি তৈরি করছে না, I1 কারেন্ট তৈরি করছে E2 ব্যাটারি। জাস্ট সি, তুমি যে কোনো কারেন্টের ডিরেকশন, যে কোনো ব্যাটারি থেকে যে কারেন্ট জেনারেট হয় তার ডিরেকশনটা ভালো করে ফলো করো। আমি একটা শর্টকাট টেকনিক বলে দিচ্ছি এখানে, এই ছবিটা ভালো করে দেখো। ইএমএফ এর ব্যাটারি যে কারেন্টটা তৈরি করছে এইভাবে ঘুরে ঘুরে আসছে, ক্লকওয়াইজ ফ্লোয়িং একটা ভালো কথা। কিন্তু এই লাস্ট ডিরেকশনটা ফলো করো, এই ডিরেকশনটাকে, এই ডিরেকশনে সবসময় কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এই ডিরেকশনে তাহলে যে ব্যাটারি যে কারেন্টটা তৈরি করছে, ঘুরে যখন কারেন্টটা আসে ব্যাক করে, তখন কোথায় নেগেটিভ থেকে পজিটিভের দিকে আসে। মানে এই I1 কারেন্টটা ব্যাটারির মধ্য দিয়ে যখন যাচ্ছে পজিটিভ টু নেগেটিভ, কিন্তু এখানে যে ব্যাটারি যে কারেন্ট তৈরি করে সবসময় যখন ঘুরে যখন আসে নেগেটিভ থেকে পজিটিভ দিকে পাস করে। যদি E1 ব্যাটারিটা I1 কারেন্ট তৈরি করতো, ভালো করে এখানে শর্টকাট মনে রাখা, শর্টকাট উপায়, যদি E1 কারেন্টটা E1 ব্যাটারি I1 কারেন্ট তৈরি করতো, তাহলে কিন্তু কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যেত, নেগেটিভ থেকে পজিটিভ দিকে যেত। কিন্তু এখানে কারেন্টটা পাস করছে কোন দিক থেকে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে। এখানে যে ডিসিশন নিতে পারছি যে E1 যে ব্যাটারিটা, সে কিন্তু I1 কারেন্ট তৈরি করতে পারছে না, তৈরি করলো কে, E2। কিভাবে দেখো, তুমি সব ভুলে যাও, I2 একটু ভুলে যাও, সবকিছু I2 তে ভুলে যাও, রোটেশনটা দেখো ভালো করে। এই ছবিটাকে এইখানে প্লেস করো, এই ছবিটাকে মনে মনে এখানে প্লেস করো, মনে করো এখানে E2 ব্যাটারিটা থাকুক, কোনো ব্যাপার না। এই ছবিটা প্লেস করো, জাস্ট E2টাকে দেখো, ফলো করো, ডিরেকশন ফলো করো, এটার সাথে মিলাও। এখানে কিভাবে যাচ্ছিল, ক্লকওয়াইজ ফ্লো, এই ক্লকওয়াইজ ফ্লো হয় নেগেটিভ থেকে পজিটিভ ঢুকলো। এখানে কি, এইখানেও একটা ক্লকওয়াইজ ফ্লো হতে এই দেখো ব্যাক, ক্লকওয়াইজ ফ্লোতে নেগেটিভ টু পজিটিভ। এখান থেকে ডিরেকশন কি নিতে পারছি, E2 ব্যাটারি I1 কারেন্ট তৈরি করছে, E2 ব্যাটারি I1 কারেন্ট তৈরি করছে। এবং I1 টা কি, ক্লক না অ্যান্টি ক্লক, I1 টা কিন্তু ক্লক, তার জন্য E2 টা যেটা হবে সেটা হচ্ছে মাইনাস। কারণ বলেছি যে ক্লকওয়াইজ কারেন্ট তৈরি করে তার ইএমএফটা হয়ে থাকে নেগেটিভ, Now this for I1, now this for R2। এবার বুঝতেই পারছো যে আর তাহলে I1 কারেন্ট যদি E2 ব্যাটারি তৈরি করে, তো ডেফিনেটলি I2 কারেন্ট E1 তৈরি করবে। লেটস চেক। এই ছবিটা দেখো উল্টে যাচ্ছে, ঠিক পুরো উল্টে যাচ্ছে, পাল্টে যাচ্ছে ছবিটা পুরো। যদি ব্যাটারি পোলারিটি পাল্টে দিই তাহলে কি কারেন্টের ডিরেকশনটা উল্টে যাচ্ছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লোয়িং হচ্ছে। তো সেখানেও যদি আমরা I2 ব্যাটারিকে ধরি এবং কি বলবো লাস্ট মানে ঘুরে এসে কারেন্ট যখন যাবে, গোটা সার্কিট ঘুরে এসে ব্যাটারি দিয়ে যখন যাবে, গোটা সার্কিট ঘুরে এসে ব্যাটারি দিয়ে যখন যাচ্ছে নেগেটিভ টু পজিটিভ, তাহলে I2 এখানে কোথায় যাচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে। তো এটা আবার তাহলে এই ব্যাটারিটা I2 তৈরি করতে পারছে না, বা এই ইএমএফটাকে I2 তৈরি করতে পারছে না, সেটা বোঝাই যাচ্ছে। কে তৈরি করছে সেটা বুঝতে যাবে। এই I2 তাহলে এই যে ঘুরাচ্ছি, দেখো নেগেটিভ থেকে পজিটিভে ঢুকছে, দেখতে পাচ্ছ। E1 এর কেটে দেখো, এই যে I2 টা দেখো ঘুরাচ্ছি, আমার মুখটি মানে ট্রেনের মুখটি না ফলো করো। এই যে I2 যাচ্ছে, তাহলে ফাইনালি কোথায় ঢুকলো, আবার I2 টা ব্যাক করে নেগেটিভ থেকে পজিটিভে। তাহলে কে তৈরি করছে, E1। এবার প্রশ্ন হচ্ছে I2 টা কিরকম নেচারের, অ্যান্টি ক্লক, তাহলে E1 টা কি হবে, পজিটিভ। এবার অ্যান্টি ক্লক হলে নেগেটিভ হয়েছে I2 টা, কিন্তু E1 টা যেহেতু একটা I2 কে তৈরি করছে এবং I2 টা যেহেতু অ্যান্টি ক্লক, তার জন্য তার ইএমএফ যেটা হবে সেটা হচ্ছে কি পজিটিভ। দ্যাট মিন্স অনলি প্লাস E1, দ্যাটস ইকুয়ালস টু 0 অ্যাকর্ডিং টু দিস ল, দ্যাটস ইকুয়ালস টু 0। এবার কিছুই না, আসলে কাজ শেষ, জাস্ট রিঅ্যারেঞ্জমেন্ট। ইট মিন্স I1 R1 minus E2 minus I2 R2 plus E1, that's equal to 0. That is I1 R1 minus I2 R2 is equals to E2 minus E1. Right? E2 minus E1. I1 R1 minus I2 R2, that's equals to E2 minus E1. This equation number 1. তাহলে এই সার্কিটটাকে আমরা এভাবে অ্যানালাইসিস করে আমরা কি পেলাম, সার্কিটটাকে অ্যানালাইসিস করে আমরা এই I1 R1 I2 R2 equals to E2 minus E1 এই বিষয়টা আমরা এখান থেকে পেলাম। এবার যেটা আসল কাজ সেটা হচ্ছে যে কোনো কেভিএল সার্কিটের মধ্যে, এটা মনে রাখার জন্য বলে দিই, খুব ইম্পর্টেন্ট কথা, যে কোনো কেভিএল সার্কিটের মধ্যে প্যারালালি একটা কেসিএল চলে, যে কোনো কেভিএল সার্কিটের মধ্যে প্যারালালি একটা কেসিএল চলে, উইদাউট কেসিএল কেভিএল চলতে পারবে না, কিন্তু কেসিএল কেভিএল ছাড়া চলতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যে কোনো কেভিএল সার্কিটের মধ্যে অলওয়েজ একটা কেসিএল চলে। উদাহরণ দেখাচ্ছি, দেখো এখানে দুটো নোড আছে, এ নোড বি নোড, যে কোনো একটা নোডকে তুমি ডিল করো। সাপোজ
এ নোডের ক্ষেত্রে দেখো এই নোডটাকে তুমি ভালো করে ফলো করো, এই নোডটাকে তুমি ভালো করে ফলো করো। এই নোডের নেচারটা কিরকম? এই নোডের নেচারটা এরকম, এই এই দিস ইজ নোড এ, এখান থেকে একটা কারেন্ট ঢুকছে, দিস ইজ আই, এখানে কারেন্টটা দুভাগে ডিস্ট্রিবিউট হচ্ছে, একটা I1 and another is I2। তাহলে নিয়ম অনুযায়ী যে কারেন্টটা এন্ট্রি নেয়, মানে যে কারেন্টটা মানে বিন্দু অভিমুখী, সেটাকে প্লাস ধরা হচ্ছে, প্লাস, আর যেগুলো বহির্মুখী সেটা হচ্ছে মাইনাস ধরা হচ্ছে, দ্যাট ইজ মাইনাস I1 প্লাস অফ মাইনাস I2 দ্যাটস ইকুয়াল টু 0, প্লাস অফ মাইনাস I2 দ্যাটস ইকুয়াল টু 0। দ্যাট মিন্স I minus I1 that's equal to I2, বলা যায় I minus I1 that's equal to I2। এবার কিছুই না, আমরা এই ইকুয়েশনকে সিম্পলিফাই করার জন্য এই কাজটা করব। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। এবার I2 এর ভ্যালুটা ওই ইকুয়েশন নাম্বার 1 এ বসাবো, I2 ভ্যালুটা ইকুয়েশন নাম্বার 1 এ বসাবো। ছবিটা মুছে দিই, ছবিটা লাগবে না আমাদের। এবার I2 ভ্যালু যদি আমরা ইকুয়েশন নাম্বার 1 এ বসাই, then what we get from here, যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এরকম যে I1 R1 minus I minus I1 into R2 that's equals to E2 minus E1, that is I1 R1 minus I R2 plus I1 R2 that's equals to E2 minus E1. So I1 into R1 plus R2 that's equals to E2 minus E1 plus IR2. So I1 equals to E2 minus E1 plus IR2 by R1 plus R2 is the value of I1. This is the value of I1. The first current is also I1, তার ভ্যালু এটা দাঁড়ালো, that is E2 minus E1 plus IR2 divided by R1 plus R2। এবার যদি আমরা এই নিচের ইকুয়েশনে, তাহলে এটা দিলাম ইকুয়েশন নাম্বার 3, এটা দিলাম ইকুয়েশন নাম্বার 3। এবার যদি নিচের ইকুয়েশন আমরা ভ্যালুটাকে বসাই, তার মানে I minus I1 equals to I2, এখানে এইটাকে যদি ইউজ করি তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে যেটা পাচ্ছি, ভ্যালু বসাই, ভ্যালু বসালে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম যে দ্যাট মিন্স I2 দ্যাটস ইকুয়ালস টু, ভ্যালু বসিয়ে ক্যালকুলেট করলে যেটা পাওয়া যায় সেটা হলো এরকম যে E2 minus E1 প্লাস I R1, মানে I2 ভ্যালু বার করলে এটা চলে আসবে, ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে আমার যদি E1 E2 R1 R2 সব জানা থাকে, তাহলে ইজিলি আমি এই জিনিসটাকে ক্যালকুলেট করে ফেলতে পারবো। তাহলে একবার দেখো ভালো করে গোটা বিষয়টাকে। সিকিউর টাইম সাইন কনভেনশন ভালো করে আমি একটু বলে দিচ্ছি। যদি কারেন্ট ক্লকওয়াইজ হয় তাহলে কি হবে? ফর ক্লকওয়াইজ কারেন্ট যেটা ডিরেকশন যেটা হয় সেটা হচ্ছে কারেন্ট ডিরেকশন হয় পজিটিভ, বাট যে ব্যাটারিটা ক্লকওয়াইজ কারেন্ট তৈরি করছে সেটা হয় নেগেটিভ। অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টটা হয় নেগেটিভ, যে ব্যাটারিটা অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট তৈরি করছে সেটা হয় পজিটিভ। এবং বোঝার নিয়ম বললাম কোন ব্যাটারি কোন কারেন্ট তৈরি করছে, কারণ যখন কারেন্টটা গোটা সার্কিট ঘুরে আসে ফেরার সময় এবার মনে রাখবে যে নেগেটিভ থেকে পজিটিভকে ব্যাক করে, তাই তো? নেগেটিভ টু পজিটিভ হয়ে যাবে তোমাকে, কিন্তু তোমাকে সেই থেকে বুঝতে হবে যখনই দেখছো তোমার যে কারেন্টটা যে কারেন্টটা যে চ্যানেল বা যে লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই লাইনের যে ব্যাটারিটা উপস্থিত, সেই ব্যাটারিটার মধ্যে দিয়ে, মানে পজিটিভ থেকে নেগেটিভের মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে, তখন তোমাকে বুঝতে হবে সেই ব্যাটারিটা ওর নিজস্ব কারেন্ট না, সেই ব্যাটারিটা নিজস্ব না, অপোজিট সাইডেরটা হবে। এইভাবে তোমাকে বুঝতে হবে, যে ছবিটা আমি নিচে এঁকে দিয়েছিলাম সেটা থেকে বুঝতে হবে। যে আশা করি বুঝতে পেরেছো? ওকে। পাশাপাশি একটা কথা বলি, কথা হচ্ছে এই যে সূত্রটা, যেমন আগের সূত্রে আমরা দেখলাম যে আধান সংরক্ষণ হলো, এই সূত্রে যেটা সংরক্ষণ হয় সেটা হচ্ছে শক্তি। কিভাবে? জাস্ট সি, আমি বললাম যে দিস ইজ নাথিং বাট পোটেনশিয়াল। এই যে তুমি এখানে দেখতে পাচ্ছ যে সামনে সোজা বাইরে আছে, দিস ইজ নাথিং বাট পোটেনশিয়াল ও পোটেনশিয়াল ডিফারেন্স। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে এরকম যে
সামেশন অফ আই জে আর জে মানে এখানে সামেশন অফ ভি, তাই তো, আর দি সামেশন অফ ই। তাহলে potential is nothing but energy, তাই তো, potential energy ছাড়া কিছু না, it means work done and work done energy same, both are same। তাহলে এখানে ভোতা করে এই পাশ বোথ সাইড সমান হচ্ছে এবং এই এর তাই ইলেকট্রোমোটিভ এনার্জি, তাই তো। তো বোথ আর এনার্জি, তো কাজেই এখানে যেটা কনজার্ভ হচ্ছে সেটা হচ্ছে এনার্জি কনজারভেশন হচ্ছে। আর এবার আরেকটা যে নিউ টার্ম সেটা আমি আগে নোটের কথা বললাম, এবার এখানে বললাম লুপের কথা। এবার আসবো মেশ কি জিনিস। মেশ হচ্ছে, আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে অনেকগুলো লুপ নিয়ে কাজ করলাম, একটা লুপ নিয়ে কাজ করলাম। মেশ অনেকগুলো লুপ নিয়ে তৈরি হয় মেশ। আমি এখন একটা জিনিস করবো, প্রবলেম সলভ করাবো, এবং এই যে প্রবলেম তুমি সলভ করাবো সেই প্রবলেমটা হচ্ছে মানে আমি প্রবলেম দিয়ে আজকে সলভ আমি করাবো না, সবটা নেক্সট দিন করাবো। আজকে প্রবলেমটা দেখাবো এবং কেভিএল কেসিএলটা অ্যাপ্লাই আমি করবো। প্রবলেম যে অ্যানালাইসিসটা সেটা পরে দিতে হবে, ওটার মধ্যে ম্যাট্রিক্স কাজে লাগবে। হ্যাঁ, তোমরা যারা ম্যাট্রিক্স জানো তাদের খুব ইজি হয়ে যাবে করাটা। তো জেনারেলি এই আমি যে প্রবলেমটা করাচ্ছি সেই ধরনের প্রবলেম পরীক্ষাতে আসে, তো সেটা আমি এখন দেখাবো, কোনো অসুবিধা নেই। তো আমি যেটা এবং যে ছবিটা আমি করবো ইটস আ মেশ, মানে মেশ হচ্ছে অনেকগুলো লুপ মিলে তৈরি হয়ে যায় একটা মেশ। একটা মেশ কেমন দেখতে হবে দেখাচ্ছে, আমি দুটো লুপ নিয়ে একটা মেশ দেখাবো, এবং এরকম দুটো লুপ, তিনটে লুপ, চারটে লুপ মিলে এরকম অনেক বড় বড় মেশ আসতে পারে। তো লেটস সি, তখন দেখো কি হয়, কিরকম পারি আমি জিনিসটাকে। ওকে, এবার আমি যে ছবিটা এঁকেছি দেখতে পাচ্ছ ইটস আ মেশ, এবং মেশ এবং এটা টু লুপ মেশ। দুটো লুপ আছে এখানে, এটা একটা লুপ, দিস লুপ 1 এন্ড দিস লুপ 2। এই দুটো লুপ মিলে তৈরি হচ্ছে একটা মেশ। এবং তোমাদের বেশিরভাগ যত প্রবলেম আসবে, বেশিরভাগ প্রবলেম কিন্তু এরকম মেশ অ্যানালাইসিসে প্রবলেম আসবে, যে হিসেবে বলো তার যে কোনো পরীক্ষা দেওয়া। তো এটা বেসিক মেশ অ্যানালাইসিস দেখাই কিরকম লাগে, তারপরে আমি আরো প্রবলেম করাবো। তো তার জন্য আমি এখানে কোনো ডিজিট দিইনি, শুধুমাত্র R1 আর R2 R4 দিয়ে করেছি। আচ্ছা, তো যেটা হয় ছবিটা প্রথমে ভালো করে খেয়াল করতে হবে, এবং শুধু তাই নয়, আমরা এই গোটা মেশকে সে সলভ করবো, সেটা হচ্ছে লুপ ধরে সলভ করবো। প্রথমে একটা লুপ ধরে সলভ করবো, তবে তৃতীয় একটা লুপ ধরে সলভ করবো, এবং অবভিয়াসলি এই সলভটা কেভিএল দিয়ে চলবে। এবং তার পাশাপাশি আমি একটা কথা বললাম যে কোনো কেভিএল এর মধ্যে কেসিএল ইনক্লুড থাকবে, তাই তো। উইদাউট কেসিএল কেভিএল চলতে পারে না। তো সবার আগে যে কাজ সেটা হচ্ছে দেখো, আমাদের কারেন্ট ডিরেকশনটা বোঝো। তোমাকে কারেন্টটাকে এই ফর্মে লিখে দেওয়া হবে, যে ফার্স্ট লুপের কারেন্টটা হচ্ছে I1, সেকেন্ড লুপের কারেন্ট হচ্ছে I2, এবং এখানে দুটো কারেন্টকে আমি ক্লকওয়াইজ ডিরেকশনে নিয়েছি, ক্লকওয়াইজ রোটেশনে নিয়েছি, তাই তো। দুটো কারেন্টকে ক্লকওয়াইজ রোটেশনে নিয়েছি, এই I1টা ক্লকওয়াইজে, I2টা ক্লকওয়াইজে। আচ্ছা, তো ফার্স্ট লুপ, দিস ইজ লুপ 1 এন্ড দিস ইজ লুপ 2। তো প্রথমে সবার আগে যে কাজটা করতে হয় সেটা হলো কারেন্টের ডিরেকশনটাকে ভালো করে দেখা। তো প্রথমে I1 কারেন্টটা কে তৈরি করছে, ডেফিনেটলি ভি ব্যাটারি তৈরি করবে, কারণ এই লুপের মধ্যে ভি ব্যাটারি কানেক্টেড, ভি ছাড়া আর কেউ I1 কারেন্টটা তৈরি করবে না। তো এখান থেকে I1 কারেন্ট তৈরি হচ্ছে, দিস ইজ I1। এইভাবে I1টাকে প্রথমে লিখো, I1, এটা I1 কেন ক্লক, সরি I1 কেন ক্লকওয়াইজ অনুযায়ী, মানে ক্লকওয়াইজ অনুযায়ী তৈরি করতে আমাদের পেনটা ধরতে হবে। তাহলে এই দেখো ক্লকওয়াইজে যাচ্ছে, আপাতত ক্লকওয়াইজ আছে, পুরো ক্লকওয়াইজ বানাতে হবে। এটা কেন, দিস ইজ অলসো I1, দিস অলসো I1, তার মানে R2 এর মধ্যে, মানে R1 এর মধ্যে I1 কারেন্ট যাচ্ছে, R2 এর মধ্যে I1 কারেন্ট যাচ্ছে। এবার R3 তে আসে। R3টা কিন্তু একটু অন্য জায়গায়, R3টা কার মধ্যে কানেক্টেড, R3টা কিন্তু C আর D পয়েন্টের মধ্যে কানেক্টেড, মাঝখানে ইন্টারফেরিং পয়েন্ট বা ইন্টারমিডিয়েট পয়েন্ট, মানে লুপ 1 আছে, লুপ 2 আছে। তুমি ভাবতে পারো ওকে ক্লকওয়াইজ কারেন্ট R3 এর মধ্যে I1 কারেন্ট চলে যাচ্ছে, মানে তুমি ভাবছো কারেন্ট ডিরেকশনে ডেফিনেটলি ক্লকওয়াইজ অনুযায়ী ও উপর থেকে নিচে থেকে নেমে গেল, বলা হয় ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট আছে, কিন্তু না, R3 এর মধ্যে কিন্তু কমপ্লিটলি I1 কারেন্ট যাবে না। I2 দাবি জানাতে পারে, কারণ ও ইন্টারমিডিয়েট পার্ট, ওইখানেও আছে এখানেও আছে, দুখানেই আছে। তোমার মানে I2 যদি ওর মধ্যে যেতে পারে, তো I1 যদি ওর মধ্যে যেতে পারে, I2 তো দাবি জানাতে পারে যে আমি কেন যাবো না R3 এর মধ্যে, আমি R3 এর মধ্যে যেতেই পারি। তো এইখানে একটা সমস্যা তৈরি হচ্ছে, থাকুক সমস্যাটা পরে বলবো। I2 নিয়ে প্রথমে কাজ করবো। I2 কি ক্লকওয়াইজে আসছে, ক্লকওয়াইজ ডিরেকশনে পড়ছে। তাহলে R4 থেকে আমি শুরু করি, R4 এর মধ্য দিয়ে যাচ্ছে I2, ভালো কথা, ক্লক ডিরেকশন। R5 এর মধ্য দিয়ে যাচ্ছে I2, ক্লক ডিরেকশন, I2 ক্লক, এই I2 ক্লক ডিরেকশন, কোনো অসুবিধা নেই। আচ্ছা থামিয়ে।
তুমি সি পয়েন্টটাকে ভালো করে একটু লক্ষ্য করো, সি পয়েন্টটাকে ভালো করে সি পয়েন্টকে লক্ষ্য করো। লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে এই হচ্ছে সি পয়েন্ট, এই হচ্ছে I1, এই হচ্ছে I2, নিচ দিয়ে সি থেকে ডি এর দিকে একটা চলে গেছে। আমার উদ্দেশ্য সি ডি এর মধ্যে দিয়ে মানে আর্টের মধ্যে দিয়ে কি কারেন্ট আছে সেটা বার করা, কিন্তু ফার্স্ট লুপ ধরে যদি আগাই তাহলে অ্যাকর্ডিং টু ফার্স্ট লুপ আমার কারেন্টটা সি থেকে ডি এর মধ্যে যেতে গেলে পরে ক্লকওয়াইজ কারেন্ট যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ক্লকওয়াইজ কারেন্ট ছাড়া আমার কোনো উপায় নেই, কিন্তু আমি তাও বলছি I1 ও সি ডি এর মধ্যে যাবে না, I2 ও সি ডি এর মধ্যে যাবে না, তাহলে কে যাবে? ছবিটা মনে করি আমরা সি ডি এর মধ্যে দিয়ে I পরিমাণ কারেন্ট যাচ্ছে, সাপোজ ধরলাম I পরিমাণ কারেন্ট আমি মনে করলাম তার মধ্যে যাচ্ছে, সি ডি এর মধ্যে দিয়ে যাচ্ছে, সে তাহলে I1 টা ঢুকছে, ঢোকাটা প্লাস, I2 টা বার হচ্ছে মাইনাস, I টাও বের হচ্ছে মাইনাস, দ্যাটস ইকুয়াল টু 0। তাহলে এখানে কি খাটালাম? কেসিএল কাজে লাগালাম, মানে I1 minus I2 minus I equal to 0. That's why I1 minus I2 is equals to I. তাহলে যে নতুন যে কারেন্টটা তাহলে এই R3 এর মধ্যে দিয়ে I1 এ যাচ্ছে না, I2 এ যাচ্ছে না, কেসিএল অনুযায়ী এর মধ্যে যেটা যাচ্ছে সেটা হলো I1 minus I2। তার মানে এই R3 এর মধ্যে দিয়ে কোন কারেন্ট যাচ্ছে? I1 minus I2, I1 minus I2, এই R3 এর মধ্যে যে কারেন্ট আছে সেটা হচ্ছে I1 minus I2। তাহলে এখন যদি ফার্স্ট লুপ ধরে তুমি যদি গোটা কাজটা করো তাহলে I1 minus I2 মানে পুরোটা ক্লকওয়াইজ ধরে কিন্তু বিষয়টা চললো। তাহলে এই সার্কিট, এই ধরনের সার্কিট, এই ধরনের মেশ যখন দিবে, এই মেশ দিলে পরে আমাদের সর্বপ্রথম ও সর্বপ্রধান কাজ হচ্ছে কারেন্টের ডিরেকশনটা প্রথমে ঠিক করে। প্রথমে কেসিএল দিয়ে কারেন্ট ডিরেকশন বুঝে নাও, কোথায় কোন দিক থেকে কিভাবে কারেন্ট যাচ্ছে, কে যাচ্ছে, কেটে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি ঠিক করো। ঠিক করার পর তারপরে তুমি কেভিএল হাত দাও। তুমি যদি কারেন্টের ডিরেকশনটা প্রথমে ঠিকঠাক করে না নাও তাহলে কিন্তু ছবি আলাদা হবে, কোনো কিছু আলাদা হবে। তো এবার আমি কি করবো? লুপ বাই লুপ সলভ করবো, তাই তো? লুপ সলভ করে অ্যানালাইসিস হবে। তো প্রথম যেটা হবে সেটা ফর লুপ 1, ফর লুপ 1 যখন আমি সলভ করবো লুপ 2 কে কিন্তু ভুলে যাবো, এবং তার পাশাপাশি এই সিডি কিন্তু ইন্টারমিডিয়েটিং পার্ট, ব্রেকেটিং পার্ট, ও কিন্তু লুপ 1 এর ক্ষেত্রে ওকে ধরতে হবে, লুপ 2 এর ক্ষেত্রে সিডি কে ধরতে হবে, ওকে কিন্তু ভুললে চলবে না। তো শুরু করি প্রথমে এখান থেকে একদম ফার্স্ট। তাহলে কি হচ্ছে? তাহলে I1 R1 ক্লক, তাই তো? তবে ডেফিনেটলি প্লাস I1 R1 ক্লকে, প্লাস I1 R2 এটাও ক্লকে চলছে, I1 R2 এটাও ক্লকে চলছে। আচ্ছা, তারপরে কি সাইন হয়? তারপরে সিডি তে চলে আসে, মানে এই R3 দেখো এটাও ক্লক, I1 ক্লক, এই I1 ক্লক, এটাও ক্লক, মানে সিডিটাও কিন্তু ক্লকের মধ্যেই পড়ছে। তারপরে কি হচ্ছে? তারপরে এখানে প্লাস হচ্ছে ডেফিনেটলি, দ্যাট মিন্স I1 minus R2 into I1 minus I2 into R3। আচ্ছা, আর কেউ নেই, ফার্স্ট লুপে আর কেউ নেই, শুধু একটা ব্যাটারি পড়ে থাকবে। এবারে টোটাল কারেন্ট তো পজিটিভ, মানে ক্লক কারেন্ট, তো ব্যাটারিটা কি হবে? ব্যাটারি এখানে ব্যাটারি একটা নেগেটিভ হবে, মানে মাইনাস বি ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স I1 ফার্স্ট ব্র্যাকেট কমন নিলে পরে R1 প্লাস R2 minus R3 minus I2 R3, that's equals to B. This is equation number 1. That's equals to B. This is equation number 1. This is for loop 1. এটা loop 1 এর ক্ষেত্রে আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবারে আসি loop 2। loop 2 তে কি হবে? loop 2 তে এটা হয়, loop 2 টা স্টার্ট করব আমরা এখানে R4 থেকে, তাই তো? মানে ক্লক I2 R4, তাই তো? I2 R4, তাহলে কত? I2 R4 মানে ক্লক হচ্ছে I2 R4। নেক্সট I2 R5, এখানে ক্লক হচ্ছে প্লাস I2 R5, নিচে কিছু নেই, তার মানে এই ক্লক এই এখানে। এবার মাঝখানে ইন্টারমিডিয়েট পার্ট সিডি, আমি বলছি এখানে কিন্তু বেকার নিতে হবে। ইন্টারমিডিয়েট পার্ট সিডিতে যদি ক্লকওয়াইজ অনুযায়ী যাওয়ার চেষ্টা করতো তাহলে কারেন্টের ডিরেকশনটা হওয়া উচিত ছিল D টু C এর দিকে, ওদিকে কোন দিকে হওয়া ছিল? D থেকে C এর দিকে হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কারেন্টটা দেখতে পাচ্ছি C থেকে D এর দিকে আছে, এখানে কারেন্টটা C থেকে D এর দিকে আছে। তাহলে সেখানে কি হবে? এবার তার মানে হিসাব মতো এই ক্লকওয়াইজ, এই ক্লকওয়াইজ, এই ক্লক, হিসাব মতো ক্লক হতে গেলে এটাকে নিচ থেকে উপরে উঠতে লাগতো, কিন্তু কারেন্ট আছে উপর থেকে নিচে দিকে, তার মানে ডেফিনেটলি এখানে কি হয়েছে? অ্যান্টি ক্লক হয়ে গেছে।
অ্যান্টি ক্লক মানে মাইনাস। আবার বেরিয়ে দেখাচ্ছি, ক্লক 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 অ্যান্টি ক্লক ক্লক ক্লক, এখানে একটা বাধা পাচ্ছে, রিপালশন পাচ্ছে, দ্যাট মিন্স অ্যান্টি ক্লক, তাহলে মাইনাস। তাহলে ক্লক হলে কিন্তু টিপটা নিচে উপর দিকে থাকতো। আচ্ছা, তার মানে মাইনাস I1 মাইনাস I2 ইন্টু R3। এবার এখানে কোনো ব্যাটারি নেই, এই লুপে কোনো ব্যাটারি কানেক্টেড, নো ব্যাটারি, দ্যাট মিন্স ইকুয়ালস টু 0, ব্যাটারি নেই মানে এই লুপটি 0। সো মাইনাস I1 R3 প্লাস, এবার যদি I2 কমন নিই, R4 প্লাস R5 প্লাস R3 is equals to 0. This is equation number 2. এবার কি করতে হয়, এই দুটো ইকুয়েশনকে সলভ করতে হয়। এবার সলভ কি করে করব, এই সলভটা নরমাল মানে অপরিহার্য পদ্ধতিতে আমি এখানে কোনো সলভ দেখাবো না, আমি এখানে সলভটা দেখাবো ফুল ম্যাট্রিক্স মেথডে। তো ম্যাট্রিক্স মেথডে কি করে সলভ করে সেটা পরে দেখব। এবার যেটা কথা, অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে যে আমি কেন কারেন্টটা উপর থেকে নিচে দিকে দিলাম, আমি যে কারেন্ট নিচে উপর থেকে দিতে পারতাম, কোনো ব্যাপার ছিল না। আমি যে কারেন্টটা ওর মতো মানে আমি লুপ, এটা আমি করলাম গোটা কারেন্টটা I1 মাইনাস I2 গোটা কারেন্টটা উপর থেকে নিচে নিলাম ফার্স্ট লুপ, মানে লুপ 1 মানে এর বেসিসে, মানে লুপ 1 এ যে কারেন্টটা ফ্লো হচ্ছে I1 তার বেসিসে, তার জন্য আমি উপর থেকে নিচে দিকে দিলাম। আমি লুপ 2 বেসিসে নিতে পারতাম, I2 বেসিসে, মানে ব্যাপারটা এরকম হতো, নিচ থেকে উপর দিকে যদি এমন হতো, মানে কারেন্টটা যদি এরকম থাকতো, মানে উপর নিচ থেকে উপর দিকে যদি যেত, তাহলে তীরের ডিরেকশনটা কি এরকম থাকতো, এরকম হবে। এখানে এক্ষেত্রে তীরের ডিরেকশন উপর থেকে নিচের দিকে, আর তোমরা যেটা ভাবছো সেক্ষেত্রে আমরা I1 মাইনাস I2 টা নিচ থেকে উপর দিকে নিতাম, ভালো কথা। তাতে করে কি হতো, তাতে করে এখানে এই সাইনটা হয়ে যেত প্লাস, এখানে এই সাইনটা হয়ে যেত প্লাস, এখানে এই সাইনটা হয়ে যেত মাইনাস। কোথায়, এই এখানে, এখানে কারণ এখানে কি হতো, এখানে হচ্ছে ক্লক ক্লক, আর এখানে অ্যান্টি ক্লক হয়ে যেত, কারণ নিচ থেকে উপর দিকে। যদি এই ছবিটা নিতাম আমি, নিচ থেকে উপর দিকে যদি ছবিটা নিতাম, তাহলে ক্লক ক্লক আর এখানে অ্যান্টি ক্লক হয়ে যেত। অ্যান্টি ক্লক হওয়ার পরে কি হবে, এখানে মাইনাস হয়ে যেত, কিন্তু ব্যাপারটা একই, করে দিলে আসবে যাবে না, তোমার ক্যালকুলেশনে কোনো এফেক্ট ফেলবে না, এখানে জিনিসটা একই থাকবে, কারণ প্লাস মাইনাস অল্টারনেট হচ্ছে না, কোনো আসবে কিন্তু আসবে, কিছু আসবে যাবে না। তো সেটা তুমি এইখানে চয়েসে তোমার খুশি মতো নিচে মতো দিতে পারো। হ্যাঁ, তুমি যেমনই ডিরেকশন, আমি এটা লুপ 1 এর বেসিসে নিয়েছি, তুমি লুপ 2 এর বেসিসে নিতে পারো, তবে যেমনই নাও না কেন তোমার জন্য সাইন কনভেনশন, ডিরেকশন ইত্যাদি যেন ঠিকঠাক থাকে। সাইন কনভেনশন, ডিরেকশন এগুলো যদি মেশ অ্যানালাইসিসে গন্ডগোল হয়ে যায়, গোটা অঙ্ক কিন্তু শেষ হয়ে যায়। মেশ অ্যানালাইসিসে আমি আরো অনেক ধরনের অঙ্ক করাবো, এখানে ব্যাটারি থাকতে পারে, দুটো মেশ দিয়ে, তিনটে মেশ দিয়ে, চারটে মেশ দিয়ে, পাঁচটা মেশ দিয়ে করাবো, নেক্সট দিন করাবো সেটা। আগে এগুলো শিখাই, তারপরে করাবো। ওকে, দেখে নাও। তো এবার যেটা আসল কথা বলা, সেটা হচ্ছে আজকে আমরা এই চ্যাপ্টারটা শুরু করলাম, দুটো পার্ট পড়ে ফেললাম, কেসিএল আর কেভিএল দুটো খুব ইম্পর্টেন্ট, বুঝতেই পারে, একটু অন্যরকম, একটু নয় বেশ অন্যরকম চ্যাপ্টারটা। এবং যেহেতু পড়াশোনাটা ডিজিটালি হচ্ছে, তো আমি বলবো যে জায়গাটা মনে হচ্ছে যে একটুখানি বুঝতে অসুবিধা, তুমি জায়গাটাকে আবার ভালো করে দেখো, ভিডিওটাকে ব্যাক করে নেওয়া, ভালো করে ভিডিওটাকে দেখবে। যে সাইন কনভেনশনের জায়গাটা বিশেষ করে দরকার হলে 4-5 বার ভালো করে দেখো, ভিডিওটা যদি একবারে প্রথমবার বুঝতে না পারো, দ্বিতীয়বার আরেকবার ভালো করে দেখো। এবং শুধু তাই নয়, শুধু ভিডিওটাকে চোখের দেখা দেখতে হবে না, হাতে একটা খাতা নাও, খাতা নিয়ে আমি যেভাবে ছবিগুলো আঁকছি ঠিক সেভাবে একইভাবে আমার মতো করে তোমরা খাতার মধ্যে আমার সাথে সাথে তোমরা খাতা লেখা শুরু করো, প্র্যাকটিস করো। তো সেই প্র্যাকটিসটা করতে করতে দেখবে তোমাদের জিনিসটা পুরো গ্রিপে চলে এসেছে। এবং সাইন কনভেনশন, আমি যদি এই জিনিসপত্রগুলো খাতা অবশ্যই তুলবে, মানে বলতে কথা আমি যা যা করছি বোর্ডে যেগুলো তুমি লিখেছি, যেগুলো তুমি ভিডিওতে দেখছো, ঠিক সেম জিনিসগুলো আমার খাতায় তুলে ফেলো, আমার সাথে সাথে তুলে ফেলো, আমার কথাগুলো ভালো করে শোনো, শুনে নিয়ে করো, তাহলে বেশি গেলে। বিশেষ করে এই মেশ অ্যানালাইসিসটা, বিশেষ করে টু লুপ মেশ অ্যানালাইসিস, এই টু লুপ মেশ অ্যানালাইসিসটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আমি আরো করাবো টু লুপ মেশ অ্যানালাইসিস, 2 লুপ 3 লুপ 4 লুপ 5 লুপ দিয়ে করাবো। এবং এখানে আমি কোনো ডিজিট দিনই, কোনো নিউমেরিক্যাল নাম্বার দিনই, আমি খালি R1 আর 2 R3 R4 দিয়ে করিয়েছি। তো সেখানে আমি অনেক ডিজিট নাম্বারটা দিয়ে করাবো, কোনো অসুবিধা নেই। তো দিস ইজ মেশ। আর আজকের জন্য প্রশ্ন দিচ্ছি, সেটা হচ্ছে আমার ডেফিনেশন অফ নোড এন্ড ডেফিনেশন অফ মেশ। হোয়াট ইজ নোড এন্ড হোয়াট ইজ মেশ, এর দুটো ডেফিনেশন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে নিচে বলতে হবে।
নোট কাকে বলে, মেশ কাকে বলে। তো আজকে এটুকুই থাকুক। আমি এবার জানাচ্ছি নেক্সট দুটো ব্লগে প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম করাবো, আমি বিভিন্ন রকমের নিউমেরিক্যাল প্রবলেম করাবো। সব মেশ অ্যানালিসিস দিয়ে থাকবে, রুট অ্যানালিসিস দিয়ে থাকবে, আরো অনেক রকম থাকবে। কারণ এই চ্যাপ্টারটা খুব 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 ইম্পর্টেন্ট ফর যেই, ফর মেডিকেল, ফর হাই সেকেন্ডারি অবশ্যই প্রচন্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মানে যারা এবছর হাই সেকেন্ডারি দিচ্ছিলেন তাদের জন্য বলছি, আর যারা দেবে নেক্সট ইয়ার তাদের জন্য বলছি, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। তো অবশ্যই চ্যাপ্টারটা ভালো করে পড়বে, এবং যেরকম বললাম আমি যখন লিখবো আমার সাথে সাথে মানে আমার লেখার সাথে সাথে লিখবে, তাহলে আলাদা হবে না। আর ভালো করে প্র্যাকটিস করো চ্যাপ্টারটাকে খুব ভালো করে। আরো অঙ্ক করাবো, অনেক অঙ্ক করাবো, অনেক অঙ্ক সলভ করে দেবো, আমি প্রবলেমস দিয়ে দেবো, সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এভাবে ঘরে বসে দিনটাকে কাটতে হবে, ঠিক আছে?